শিক্ষার্থীরা, আমি তোমাদের এখন অ্যাসিড বৃষ্টি কি সেটা বলছি। অ্যাসিড বৃষ্টি শিক্ষার্থীরা, যে সকল বৃষ্টির পানির পিএইচ এর মান 5 থেকে 6 পর্যন্ত হয় বা থাকে, সেই বৃষ্টির পানিকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। শিক্ষার্থীরা, তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন উকি মারছে, স্যার তাহলে এই অ্যাসিড বৃষ্টিটা কিভাবে হয়, বা স্যার অ্যাসিড বৃষ্টির কারণটাই বা কি? হ্যাঁ শিক্ষার্থীরা, আমি এখন এই অ্যাসিড বৃষ্টির কারণ কি সেটা নিয়েই আলোচনা করব। আমার আলোচনা থেকে নিশ্চয়ই তোমরা অ্যাসিড বৃষ্টির কারণ কি বুঝতে পারবে। শিক্ষার্থীরা, বর্ষায় তোমরা দেখেছ আকাশে বিদ্যুৎ চমকায়, এটা মূলত বজ্রপাত। এই বজ্রপাতের ফলে সেই অঞ্চলের তাপমাত্রা 3000 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। এই তাপমাত্রায় নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। উৎপন্ন নাইট্রিক অক্সাইড অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড রূপে বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়, যেটা অ্যাসিড বৃষ্টি নামে পরিচিত। এটা আমি একটা বিক্রিয়ার মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তাহলে শিক্ষার্থীরা দেখো, প্রথমে নাইট্রোজেন ও অক্সিজেন 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড। সমতা করে নেই, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। উৎপন্ন নাইট্রিক অক্সাইড বায়ুমণ্ডলের অক্সিজেন দ্বারা জারিত হয়ে উৎপন্ন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। আমরা একটু সমতা করে দেখছি। উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে উৎপন্ন করে, প্রথমে উৎপন্ন করে নাইট্রাস অ্যাসিড এবং পরবর্তীতে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানিতে দ্রবীভূত হয়ে ভূপৃষ্ঠে পতিত হয়, যার ফলে ওই বৃষ্টির পানির পিএইচ যদি 5 থেকে 6 হয়ে যায়, তাহলে সেই বৃষ্টির পানিকে বলছি আমরা অ্যাসিড বৃষ্টি। এছাড়াও বিভিন্ন অগ্ন্যুৎপাতের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। উৎপন্ন এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস বৃষ্টির পানির সাথে মিশে কার্বন ডাইঅক্সাইড কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে, সালফার ডাইঅক্সাইড সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যাসিড বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠতে পতিত হয় এবং এর ফলে অ্যাসিড বৃষ্টির
সৃষ্টি করে। তাহলে আমি একটু বিষয়টি বিক্রিয়ার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন করে কার্বনিক অ্যাসিড। আবার সালফার ডাইঅক্সাইড বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে সালফিউরাস অ্যাসিড। এই অ্যাসিডগুলো মূলত বৃষ্টির পানির সাথে এসে ভূপৃষ্ঠে পতিত হয় এবং যেটাকে আমরা অ্যাসিড বৃষ্টি হিসেবে বিবেচিত করতে পারি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আলোচনা থেকে দেখলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী মূলত তিনটি গ্যাস। তাহলে শিক্ষার্থীরা, গ্যাস তিনটি কি কি আমি আর একবার লিখে দিচ্ছি। নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাম্বার 2 কার্বন ডাইঅক্সাইড, নাম্বার 3 সালফার ডাইঅক্সাইড। এই তিনটি গ্যাসই মূলত অ্যাসিড বৃষ্টির কারণ, এবং সেটা কিভাবে তা আমার আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। অ্যাসিড বৃষ্টির ফলে কিরূপ প্রভাব পড়তে পারে আমি এখন সেই অ্যাসিড বৃষ্টির প্রভাব নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো অ্যাসিড বৃষ্টির ফলে এই বৃষ্টি যখন জলাশয়ে পতিত হয় তখন জলাশয়ে পানি অম্লত্ব বেড়ে যায়। এর ফলে ওই জলাশয়ে বসবাসকারী মাছ, অণুজীব এবং প্লাঙ্কটন জাতীয় উদ্ভিদ মারা যায়। এর ফলে বাস্তু সংস্থানের উপর প্রভাব পড়ে। শিক্ষার্থীরা, নাম্বার 2 অ্যাসিড বৃষ্টির ফলে কৃষি জমির অম্লত্ব বৃদ্ধি পায়, ফলে ফসল উৎপাদনে ব্যাহত হয়। নাম্বার 3 অ্যাসিড বৃষ্টির প্রভাবে বনাঞ্চল, গাছের বাকল, গাছের পাতা নষ্ট হয়ে যায়। নাম্বার 4 অ্যাসিড বৃষ্টি যদি মানুষের ত্বকে, চুলে পড়ে তাহলে ত্বকের ক্ষতি হয়, চুল পড়ে যেতে পারে। নাম্বার 5 অ্যাসিড বৃষ্টির প্রভাবে যে সকল স্থাপনাগুলো বা ভাস্কর্যগুলো মার্বেল পাথরের তৈরি, চূড়া পাথরের তৈরি, বেলে পাথরের তৈরি, সে সকল পাথর বা সে সকল স্থাপনা বা ভাস্কর্য ক্ষয়প্রাপ্ত হয়, ফলে তারা সৌন্দর্য হারায়। তাহলে অ্যাসিড বৃষ্টি আমাদের ক্ষতির বিশাল একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিক্ষার্থীরা, তাহলে অ্যাসিড বৃষ্টির ফলে কিরূপ ক্ষতিকারক প্রভাব পড়তে পারে তা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, পানির অপর নাম জীবন। এই পানি
বিভিন্ন কারণে দূষিত হয়ে পড়ছে বা দূষিত হয়ে যায়। পানি সাধারণত দুইভাবে বা দুই প্রকারের হতে পারে। নাম্বার 1, মৃদু পানি। নাম্বার 2, খর পানি। আমি পর্যায়ক্রমে মৃদু পানি ও খর পানি নিয়ে আলোচনা করব। মৃদু পানি, যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আয়রনের বাইকার্বনেট, সালফেট বা ক্লোরাইড লবণ দ্রবীভূত থাকে না, বা যে পানিতে সাবান সহজে ফেনা উৎপন্ন করতে পারে, সেই পানিকে বলা হয় মৃদু পানি, খর পানি। শিক্ষার্থীরা, যে পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আয়রনের বাইকার্বনেট, সালফেট বা ক্লোরাইড লবণ দ্রবীভূত থাকে, বা যে পানিতে সাবান সহজে ফেনা উৎপন্ন করে না, সেই পানিকে বলা হয় খর পানি। শিক্ষার্থীরা, যে বৈশিষ্ট্যের কারণে পানি খর হয় তাকে বলা হয় পানির খরতা। তাহলে পানির খরতা কি সেটাও তোমরা সহজে বুঝতে পারলে। পানির খরতা দুই প্রকার। পানির স্থায়ী খরতা ও পানির অস্থায়ী খরতা। আমি পর্যায়ক্রমে পানির খরতা নিয়ে আলোচনা করব। অস্থায়ী খরতা। শিক্ষার্থীরা, পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আয়রনের বাইকার্বনেট লবণ দ্রবীভূত থাকলে পানির অস্থায়ী খরতার সৃষ্টি হয়, আর এই পানিকে বলা হচ্ছে অস্থায়ী খর পানি। তাহলে তোমাদের প্রশ্ন হতেই পারে, তাহলে ছাড়, তাহলে এই অস্থায়ী খরতাকে দূর করার কি কোনো উপায় নেই? পানির এই অস্থায়ী খরতাকে অবশ্যই দূর করার উপায় আছে। আমি এখন তোমাদের সেটাই বলছি, কিভাবে পানির অস্থায়ী খরতাকে দূর করা যায়। শিক্ষার্থীরা, অস্থায়ী খরতা দূরীকরণ। তোমরা এর মধ্যেই জেনেছ যে পানিতে ক্যালসিয়াম বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম বাইকার্বনেট বা আয়রন বাইকার্বনেটের লবণ দ্রবীভূত থাকার কারণে পানিতে অস্থায়ী খরতার সৃষ্টি হয়। এই অস্থায়ী খরতাকে দূর করতে হলে আমাদের এই অস্থায়ী খর পানিকে ফুটাতে হবে বা তাপ দিতে হবে। এর ফলে অদ্রবণীয় কার্বনেট লবণ রূপে পাত্রের তলায় তলানি বা অবশেষ রূপে জমা হয়। এই অবশেষ বা তলানিকে ছাঁকনির মাধ্যমে ছেঁকে দিলে পরে আমরা মৃদু পানি পেতে পারি। এভাবে পানির অস্থায়ী খরতা দূর করা যায় বা দূর করতে
পারি। আমি একটি বিক্রিয়ার মাধ্যমে পানির অস্থায়ী ক্ষারতা কিভাবে দূর করা যায় সেটা বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমি একটি লবণ নিচ্ছি, সেটি হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। তাহলে এটাকে যদি আমরা তাপ দিলে উৎপন্ন করবে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট, আর উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড গ্যাস, আর উৎপন্ন হবে পানি। এই অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ছেঁকে নেই, তাহলে আমরা কি করতে পারি? মৃদু পানি পেতে পারি। স্থায়ী ক্ষারতা। পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের সালফেট বা ক্লোরাইড লবণ দ্রবীভূত থাকলে পানির স্থায়ী ক্ষারতার সৃষ্টি হয় এবং এই পানিকে বলা হয় স্থায়ী ক্ষার পানি। শিক্ষার্থীরা, আমরা পানির অস্থায়ী ক্ষারতাকে ফুটিয়ে দূর করেছিলাম, কিন্তু এক্ষেত্রে স্থায়ী ক্ষারপানিকে ফুটিয়ে মৃদু পানি করা যাবে না। এক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া বা বিভিন্ন উপায়ে পানির স্থায়ী ক্ষারতা দূর করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের কিভাবে স্থায়ী ক্ষারতা দূর করা যায় সেটা নিয়ে আলোচনা করব। স্থায়ী ক্ষারতা দূরীকরণ। শিক্ষার্থীরা, আমি এইমাত্রই আলোচনা করেছি পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের সালফেট বা ক্লোরাইড লবণ দ্রবীভূত থাকার কারণে পানিতে স্থায়ী ক্ষারতার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, আমরা যদি এই ক্ষার পানিতে সোডিয়াম কার্বনেট যোগ করি, তাহলে ক্ষার পানিতে থাকা, অর্থাৎ পানির ক্ষারতার জন্য দায়ী যে সকল লবণ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা আয়রনের সালফেট বা ক্লোরাইড লবণ, এরা সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেটের অদক্ষেপ উৎপন্ন করছে। এই অদক্ষেপকে আমরা ছেঁকে নিলে পরে পরিশ্রুত রূপে মৃদু পানি পেতে পারি। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারলে কিভাবে আমরা, বা জানতে পারলে কিভাবে আমরা পানির স্থায়ী ক্ষারতা দূর করতে পারি। আমি একটা বিক্রিয়া দ্বারা পানির স্থায়ী ক্ষারতা কিভাবে দূর করা যায় একটু বুঝিয়ে বলছি বা বুঝিয়ে দিচ্ছি। তাহলে শিক্ষার্থীরা, খেয়াল করো, আমি একটি পানির স্থায়ী ক্ষারতার জন্য দায়ী যে লবণ, তার একটা নিয়ে নিচ্ছি। সেটা ধরে নাও ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে আমরা ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করি, তাহলে উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বনেটের দ্রবণীয় অদক্ষেপ,
এবং সোডিয়াম ক্লোরাইড। শিক্ষার্থীরা, সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয়। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা ছেঁকে নেই, তাহলে পরিশ্রুত রূপে আমরা পেয়ে যাচ্ছি মৃদু পানি। তাহলে এভাবে আমরা স্থায়ী ক্ষারতা দূর করতে পারি। পানি দূষণ ও পানি দূষণের নিয়ন্ত্রণ। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো মানুষের শরীরের অনেক অংশই বা বেশিরভাগই পানি। অর্থাৎ জীবন ধারণের জন্য বিশুদ্ধ পানি অপরিহার্য, কিন্তু বিভিন্ন অবস্থাতে পানি দূষিত হয়ে পড়ছে। যেমন গৃহস্থালির বর্জ্য, মলমূত্র, এগুলো যত্রতত্র ফেলে দেওয়ার ফলে এটা বৃষ্টির পানির সাথে মিশে নদী, পুকুর, খাল বিলের সাথে মিশে যাচ্ছে, ফলে পানি দূষিত হচ্ছে। এরপর শিল্প কলকারখানার থেকে নির্গত বা যে বর্জ্যগুলো আছে, এগুলো দেখা যাচ্ছে যে পরিশোধন না করে নদীতে ফেলে দিচ্ছে। এর ফলে নদীর পানি দূষিত হচ্ছে। কৃষিক্ষেত্রে অতিমাত্রায় রাসায়নিক সার বা কীটনাশক প্রয়োগের ফলে পানি দূষিত হচ্ছে। শিক্ষার্থীরা, মনে রাখতে হবে পানির অপর নাম জীবন। তাই পানিকে অবশ্যই দূষিত না করে দূষণ মুক্ত রাখতে হবে। আর এরই ধারাবাহিকতায় অবশ্যই গৃহস্থলী বর্জ্য যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট জায়গা গর্ত করে মাটি চাপা দিয়ে রাখতে হবে। শিল্প বর্জ্যগুলো সরাসরি পানিতে না ফেলে শোধনাগারের মাধ্যমে অর্থাৎ পরিশোধন করে সেটাকে পানিতে ফেলতে হবে। এরপরে কৃষিকাজে অপ্রয়োজনীয় সার বা কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। সর্বোপরি আমাদের সচেতন গড়ে তুলতে হবে, অর্থাৎ সচেতনতাই পারে পানির দূষণকে রুখতে বা পানি দূষণের হাত থেকে মুক্ত করতে। পানি বিশুদ্ধকরণ। শিক্ষার্থীরা, পানি বিশুদ্ধকরণের নানা পদ্ধতি আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ক্লোরিনেশন, থিতানো পদ্ধতি, পানি ফুটানো পদ্ধতি এবং ছাঁকন পদ্ধতি। আমি পর্যায়ক্রমে এগুলো নিয়ে আলোচনা করছি। ক্লোরিনেশন। শিক্ষার্থীরা, পানিকে বিশুদ্ধ করার সহজ পদ্ধতি হচ্ছে ক্লোরিনেশন। আমরা দূষিত পানিকে একটি পাত্রে নিয়ে এর মধ্যে ব্লিচিং পাউডার যোগ করলে উৎপন্ন ক্লোরিন জারিত করার মাধ্যমে
জীবাণুকে ধ্বংস করে বা মেরে ফেলে। এই পদ্ধতিকে বলা হচ্ছে ক্লোরিনেশন। কিছু সময় পরে এই পানিকে সেকে নিলে পরে আমরা বিশুদ্ধ পানি পেতে পারি। শিক্ষার্থীরা, থিতানো পদ্ধতি, এই থিতানো পদ্ধতিতে 1 বালতি পানিতে যদি আমরা 1 চামচ ফিটকিরি নেওয়া হয় তাহলে পানিতে থাকা অপদ্রব্যগুলো পাত্রের তলানি আকারে জমা হয়। অতঃপর উপর থেকে আমরা বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা একটু আগে আমার নিকট থেকে ফিটকিরি নাম শুনেছ। তোমরা কি জানো ফিটকিরির সংকেত কি? আমি তোমাদের ফিটকিরির সংকেতটা লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, এর সাথে যদি 24 অণু পানি যুক্ত হয় তাহলে অর্থাৎ 24 অণু পানি যুক্ত পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেটকে বলা হচ্ছে ফিটকিরির সংকেত। এরপর পানি ফুটানো পদ্ধতিতে। শিক্ষার্থীরা, তোমরা যদি পানিকে 15 থেকে 20 মিনিট ধরে ফুটাও তাহলে পানি বিশুদ্ধকরণ করা যেতে পারে। তবে এক্ষেত্রে যদি পানিতে আর্সেনিক থাকে তাহলে আরো ক্ষতির প্রভাবটা বেশি হতে পারে। শাকন পদ্ধতি। শিক্ষার্থীরা, পানিতে বিভিন্ন ধরনের জীবাণু থাকে, দূষক থাকে, আর্সেনিক থাকে। এ সকল পানি দূষণকারী উপাদানগুলোকে পৃথক করার জন্য বা অপসারণের জন্য বর্তমান বাজারে বিভিন্ন ধরনের ফিল্টার পাওয়া যায়। এই ফিল্টারের মাধ্যমে পানিকে ছেঁকে নিলে পরে পানি বিশুদ্ধ হয় বা বিশুদ্ধ হতে পারে। পানির বিশুদ্ধতা পরীক্ষা। শিক্ষার্থীরা, পানি বিশুদ্ধ আছে নাকি পানি দূষিত অবস্থায় আছে তা আমরা কিছু পরীক্ষণের মাধ্যমে জানতে পারি। যেমন পানির বর্ণ ও গন্ধ পর্যবেক্ষণ করে, পানির তাপমাত্রা পর্যবেক্ষণ করে, পানির পিএইচ এবং বিওডি ও সিওডি মানের উপর ভিত্তি করে আমরা পানির বিশুদ্ধতা সহজেই পরীক্ষা করতে পারি। পানির বর্ণ ও গন্ধ পর্যবেক্ষণের মাধ্যমে পানির বিশুদ্ধতা পরীক্ষা। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো পানি বর্ণহীন গন্ধহীন তরল পদার্থ, কিন্তু পানিতে কোনো অবস্থায় যদি গন্ধযুক্ত হয় বা ঘোলাটে হয়, এমনকি ফিল্টার করার পরে যদি পানির অবশেষ পাওয়া যায়, পানিতে অবশেষ পাওয়া যায়, তাহলে আমরা ধরে নিতে পারি পানি বিশুদ্ধ নেই। পানির তাপমাত্রা। শিক্ষার্থীরা, গ্রীষ্মকালে পানির তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। সর্বাধিক
40 পর্যন্ত হতে পারে। এর বেশি হলে আমরা ধরে নিতে পারি পানি বিশুদ্ধ নেই। শিক্ষার্থীরা, পিএইচ এর মানের উপর ভিত্তি করে পানির পিএইচ 4.5 থেকে 9.5 এর মধ্যে থাকলে আমরা ধরে নেব সেই পানি বিশুদ্ধ অবস্থায় আছে। কিন্তু কোনো কারণে যদি পানির পিএইচ এর মান কম বেশি হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি সেই পানি দূষিত পানি, সে পানি বিশুদ্ধ পানি নয়। শিক্ষার্থীরা, বিওডি, যার অর্থ হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং বাংলা অর্থ হচ্ছে জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। শিক্ষার্থীরা, 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বিওডি বলে। শিক্ষার্থীরা, বিওডির মান যত বেশি হবে পানি তত দূষিত হবে। সিওডি এর পূর্ণ অর্থ হল কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যার বাংলা অর্থ হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা। শিক্ষার্থীরা, 1 লিটার পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষককে রাসায়নিক পদার্থ দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে উক্ত পানির সিওডি বলে। কোনো পানির সিওডির মান যত বেশি হয় ওই পানি তত দূষিত হয়। শিক্ষার্থীরা, তাহলে এই আলোচনা থেকে একটা জিনিস স্পষ্ট যে বিওডি হোক আর সিওডির মানই হোক, দুটোই পানির বিশুদ্ধতাকে পরিমাপ করছে। শিক্ষার্থীরা, কোনো পানিতে বিওডির মান অপেক্ষা সিওডির মান বেশি হয়, কেননা বিওডি হল পানিতে উপস্থিত শুধুমাত্র জৈব দূষককে ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ, কিন্তু সিওডি হল পানিতে উপস্থিত জৈব ও অজৈব দূষককে ভাঙতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ। তাই বিওডি অপেক্ষা সিওডির মান বেশি হয়ে থাকে। শিক্ষার্থীরা, আজকের আলোচনার উপর ভিত্তি করে বাড়ির কাজ হলো এসিড বৃষ্টি কি, কিভাবে এসিড বৃষ্টির সৃষ্টি হয় ব্যাখ্যা করো। পানির ক্ষরতা কয় প্রকার? পানির স্থায়ী ও অস্থায়ী ক্ষরতা কিভাবে দূর করা যায়? পানি বিশুদ্ধকরণের ক্লোরিনেশন ব্যাখ্যা করো। বিওডি, সিওডি কি?